আমিও লয়ে মাস্টার ডিগ্রি করা লোক, এলএলবি এলএলএম করেছি আমি। হ্যাঁ, আমি প্র্যাকটিসটা ডাক্তারি করি, কিন্তু ওকালতি ডিগ্রিটাও আমি সঙ্গে রেখেছি। যে ডাক্তারবাবু কিন্তু আইন নিয়েও পড়াশোনা করেছেন, এটা কিন্তু গৌতমের সাথে আজকে সেটা কিন্তু আজকে প্রকাশ পেল। ডাক্তার শুনুন, আমার পরিচয়টা হচ্ছে আমি ডাক্তার বিজন মুখার্জি, বিধায়ক জামুরিয়া। আমি বিধায়ক বিজন মুখার্জির উনি ডাক্তার, সেটার পরিচয় নেই। তো সেই জন্য আমার কাছে পেশেন্ট যখন দেখাতে আসে, আমি পেশেন্ট দিকে দেখি আগে। আমার পার্টির যারা আছে কর্মীরা, তারা বাইরে ওয়েট করে। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে এবং একটি ঘটনার কথা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। ঠিক আজ থেকে 10 বছর আগে আমার স্ত্রী সন্তান প্রসব করার মুহূর্তে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার যে বিপদ ঘনিয়ে এসেছিল এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, সেই মুহূর্তে ভগবান রূপী ডাক্তার তার এবং আমার মেয়ের প্রাণ বাঁচান। এবং আমার মেয়ে আজ বড় হয়ে সে একটা প্রশ্ন রাখে ডাক্তারবাবুর কাছে, আজকে আমার স্ত্রীর যে কন্ডিশন ছিল এবং আজকে জামুরিয়ার কন্ডিশনও ঠিক সেই রকমই, খুব খারাপ অবস্থা জামুরিয়ার মানুষ আজকে যাকে বিধায়ক করেছেন এবং জামুরিয়ার যা কন্ডিশন, রাস্তাঘাট থেকে একটা কোনো সরকারি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র নেই এবং বিভিন্ন রকমভাবে জামুরিয়ার পলিউশন এবং জামুরিয়াতে জল ক্রাইসিস, বিভিন্ন দিক থেকে কন্ডিশন খারাপ হয়ে পড়েছে। আমার মেয়ের প্রশ্ন যে জামুরিয়াকে ডাক্তারবাবু কিভাবে বাঁচাবেন? এখানে ডাক্তার নয়, বিধায়ক, কিন্তু একটাই তো মানুষ। আমরা সরাসরি চলে এসেছি ডক্টর বিজন মুখার্জি, এমন একজন মানুষ যার বাবা হচ্ছেন সেই স্বনামধন্য আইনজীবী দিলীপ মুখার্জি। তো বন্ধুরা, স্বাগত জানাই এরকম একজন মানুষ, সেই ভগবান রূপী ডাক্তার এবং জামুরিয়ার বিধায়ক বিজন মুখার্জি। অসংখ্য ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ, সুপ্রভাত। এবং আপনার এই যে জয়, আমি আসবো আমার মেয়ের প্রশ্নে, কিন্তু তার আগে আপনার এই জয়কে আপনি কিভাবে দেখছেন? এই জয়কে একটাই হিসাবে দেখা যায়, সেটা হচ্ছে দেখুন, আমাদের জামুরিয়া বিধানসভার প্রত্যেকটি মানুষের জয়, কারণ সেখানে আমার কোনো ক্রেডিট বলতে কিছু নাই, এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদের জয়, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন 5 বছর থেকে। যে ভারতীয় জনতা পার্টি জামুরিয়া বিধানসভায় প্রথমবার আমাদের জামুরিয়ার ইতিহাসে যে জয়, বা 1947 সালের পর থেকে প্রথমবার যে জয়, সেটা জামুরিয়া বিধানসভায়। এটা হচ্ছে সেই জনগণের আশীর্বাদ, তাদের একটা পরিবর্তন করব তার পরিকল্পনা, এবং ভারতীয় জনতা পার্টির লড়াকু সৈনিকদের অক্লান্ত পরিশ্রমের জয়। সেখানে একমাত্র আমি তাদেরকেই বলবো। এবং আমি যখন ক্যান্ডিডেট ছিলাম, আমার পরিবার আমার পাশে ছিল, আমার ভাই, স্ত্রী, মেয়েরা, আমার কাকা, পিসি এবং সমস্ত গ্রামবাসী, এটা একটা, এবং আমার ড্রাইভার এবং যারা আমার অ্যাসিস্ট্যান্ট, তাদের সম্মিলিত জয়। আচ্ছা, আপনার হাত দিয়ে নবজাতক তা ভূমিষ্ঠ হচ্ছে আপনার হাত ধরে, এবং আজকে জামুরিয়াও কিন্তু, জামুরিয়ার মানুষ স্বপ্ন দেখছে আপনার হাত ধরেই, নতুন করে জামুরিয়া চোখে দেখছে জামুরিয়াকে, তারা পেতে চায় আপনাকে। কিভাবে জামুরিয়ার কাজ করবেন? আমি একটু আগেই বললাম, আমার মেয়েও প্রশ্ন করেছে যে উনি ভগবান রূপে যে জামুরিয়াকে নতুন করে আবার সাজাতে পারেন, প্রথম কি কাজ রয়েছে? অলরেডি আপনার কাজ আমরা স্টার্ট করেছি। জলের এখানে অভাব রয়েছে, তো সেই জলের যে অভাব রয়েছে, সেই জলের দূরীকরণ ছাড়াও কর্মসংস্থা, দূষণ, আমাদের এখানে ভালো আপনার কোনো মানে হসপিটাল তো নেই, মানুষকে যেতে হয় বাইরে যেতে হয়, তো সেই সমস্ত, প্লাস আপনার একটা ফায়ার ব্রিগেড নেই, আমাদের ইলেকট্রিক চুল্লি নেই, রেলওয়ে রিজার্ভেশন কাউন্টার নেই, রাস্তা ভালো নেই। তো জামুরিয়া দেখুন, উন্নতি, কিছু কারখানা হওয়াতে উন্নতি, নিশ্চয়ই অনেক মানুষের সংস্থান হয়েছে, কর্মসংস্থান, কিন্তু এইভাবে উন্নতির দিকে কিছু নেই, স্ট্যান্ড স্টিল হয়ে একটা দাঁড়িয়ে আছে। এবং আমাদের প্রাক্তন যিনি ছিলেন এবং টিএমসি সরকারের আমলে লুটপাট প্রচুর হয়েছে এবং দুর্নীতি যে প্রচুর হয়েছে, সেগুলো আশা করা যায় মানুষ দেখছেন, এবং তাদের প্রত্যেকের বিচার আমি তো না, জনতা বিচার করবে এবং আইনের পথে চলবে। তো আমরা সেগুলোর সাথেই আমরা চাইবো যে জামুরিয়ার একটা বিশাল উন্নতি হোক। সেই জন্য বিভিন্ন লোকের সঙ্গে আমি কথা বলছি, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্টের সঙ্গে কথা বলছি,
আমাদের যিনি বিডিও সাহেব আছেন বা আমাদের ডিএম সাহেব আছেন তাদের সঙ্গে কথা বলছি, এবং আমি যখন বিধানসভায় যাব আমাদের জামুরিয়ার কী কী সমস্যা কীভাবে ঠিক করা যায় সে সমস্ত বক্তব্যকে আমি তুলে ধরবো। এবং আমাদের আখলপুর ব্রিজ একটা বড় সমস্যার মধ্যে রয়েছে, প্লাস আমাদের যে দরবারডাঙ্গা ঘাটের ওইখানে একটা সমস্যা রয়েছে, সেগুলো সব নিঃসন্দেহে আমি করব। এবং কড়া হাতে দুর্নীতি দমন করা পুলিশের কাজ, আমাদের বিধায়ক হিসাবে ওনাকে যতটা সাহায্য করা দরকার আমরা সেসব কাজই করবো, এবং জামুরিয়াকে একটা সার্বঙ্গিক যে উন্নয়ন করা যায় ডেফিনেটলি সেই চেষ্টা করবো। এবং জামুরিয়ার মানুষ রীতিমতো কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে জামুরিয়া, এবং এর প্রকোপে কিন্তু ক্যান্সার রোগ রীতিমতো বেড়ে চলেছে। এই ব্যাপারটা কিভাবে দেখছে? অলরেডি আমার সঙ্গে 2-3 জনের কথা হয়েছে, তাদেরকে আমি বলেছি আপনাদেরকে কন্টিনিউয়াসলি ফিল্টার লাগাতেই হবে, এবং আমার সমস্ত কর্মীদেরকে আমি অলরেডি গাছ লাগাতে বলেছি যে এক একজন ব্যক্তি 5টি করে গাছ লাগান, বেশি দরকার নেই। হ্যাঁ, তো সেই 5টা গাছ যদি বিভিন্ন জায়গায় লাগানো হয় তাহলেও কিন্তু বায়ু দূষণ আমরা অনেকটাই কন্ট্রোল করতে পারবো। আর কারখানার সমস্ত মালিকদিকেও আমি বলেছি যে আপনাদেরকে একটা বাগানের মতন করতেই হবে, যাতে আমাদের দূষণ যতটা আছে নিয়ন্ত্রণ করা যায়। ইএসপি ফিল্টার আপনাকে 24 আওয়ার্স লাগাতে হবে। এরপরে আমি দূষণ নিয়ন্ত্রণ পরিষদের সঙ্গেও কথা বলবো, এবং কিছুদিনের মধ্যে সমস্ত কারখানা মালিকদিকে নিয়ে আমি একবার বসবো, যেখানে এই দূষণ যেটা একটা বড় প্রবলেম সেটাকে ওনারা সত্যিই ঠিকঠাক করবেন নাকি কাগজে কলমে করবেন। তো সেরকম যদি হয় তাহলে দূষণ নিয়ন্ত্রণ পরিষদকে সামনে নিয়ে আসে, তাদের সঙ্গে আমি কথাবার্তা বলবো, কিন্তু আমি চাই দূষণকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায় সেটা হয়। এবং রীতিমতো দেখা যাচ্ছে এই জামুরিয়া এই এলাকায় রীতিমতো ধস প্রবণ এলাকা, এবং কয়লা রীতিমতো বেআইনিভাবে তোলা হচ্ছে, এবং কে কখন ভেতরে ঢুকে যাচ্ছে কিছু বোঝাবুঝি। এটা আপনার খুব কারেক্ট কথা, যে কে কখন ঢুকে যাচ্ছে। দেখুন, আমি ওনাদেরকে বলেছিলাম জামুরিয়া বিধানসভার কি 4 তারিখ রেজাল্ট বেরোনোর পর যদি ওনারা আমাকে জয়যুক্ত করেন তো 4 তারিখ বিকেল 4টের পরে কিন্তু কোনো কয়লা 2 নম্বরই চলবে না, এবং বালিও 2 নম্বরই কোনো বালি খাদান চলবে না। রিসেন্টলি আপনার আমাদের মাননীয় ডিএম সাহেবের সঙ্গে যে মিটিং হয় তাতে কিছু বৈধ যেগুলো আপনার বালি খাদান রয়েছে, তো ওনাদের তরফ থেকে ছিল যে স্যার এগুলো তো চালু করতে হবে, কারণ এরা লিজ দেয়, ট্যাক্স দেয়, সব কিছু করে। তো আমরা রিসেন্টলি সেগুলোকে পারমিশন দিয়েছি, এবং সেটা প্রশাসনের তরফ থেকেই করা হয়েছে। তো আশা করি কোনো অবৈধ আপনার কয়লা খাদান চলছে না, আর অবৈধ বালি খাদানও চলছে না। কিন্তু কি হয়, কিছু দুষ্কৃতী থাকে যাদের কাজই হচ্ছে আপনার অশান্তি পাকিয়ে রাখা। এবারে তারা দিন দুপুরে বা রাতে কখন করছে সেটাও আবার প্রশাসনের পক্ষে দেখাটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। এবারে দেখুন, মানুষ যদি পরিবর্তন না করে মনের মধ্যে থেকে, আর দুষ্কৃতীদের পরিবর্তন হওয়াটা আমার মনে হয় মানসিক পরিবর্তন খুব টাফ, কারণ তারা সেইভাবেই বড় হয়েছে। তো প্রশাসন যথেষ্ট সক্রিয়, এবং জিরো টলারেন্স নীতিতে আমার বলা হয়েছে ওনাদেরকে, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবও বলেছেন যে জিরো টলারেন্স নীতিতে কাজ করার জন্য এইসব ক্ষেত্রে। তো তারাও করছে, এবং আমরাও সেটাকে অনুমোদন করে ওনাদের সঙ্গে আমরা একসঙ্গে কাজ করছি। আপনার বেশি সময় নেব না, আপনি দেখতে পাচ্ছি এমার্জেন্সি কলে আপনাকে যেতে হবে। একদিকে আপনি ডাক্তার, একদিকে সমাজসেবী, এবং একদিকে বিধায়ক, কিভাবে সামলাচ্ছেন কি করে? শুনুন, আমার পরিচয়টা হচ্ছে আমি ডাক্তার বিজন মুখার্জি, বিধায়ক জামুরিয়া। আমি বিধায়ক বিজন মুখার্জির উনি ডাক্তার সেটার পরিচয় নেই। তো সেই জন্য আমার কাছে পেশেন্ট যখন দেখাতে আসে আমি পেশেন্টদিকে দেখি আগে। আমার পার্টির যারা আছে কর্মীরা তারা বাইরে ওয়েট করে, এবং কিন্তু আজকেও আমি ডাক্তার হিসেবে পরিচিতিটাকে প্রথমে চাই, এবং আমি ডাক্তার হিসেবে আগেও যেমন মানুষের কাছে থাকতাম, মানুষের সেবা করতাম, ওটি করতাম, ডেলিভারি করতাম, যার যা যেমন ছিল সেগুলো করতাম, আজকেও আমি তাই করছি। কোন পরিচয় বেশি গর্বিত বোধ করেন, ডাক্তার হিসেবে না বিধায়ক হিসেবে? ডেফিনেটলি ডাক্তার হিসাবে, কারণ আমি ডাক্তার ছিলাম বলে ভারতীয় জনতা পার্টি আমাকে চয়েস করেছে, তো সেটাই আমার প্রথম পরিচয়। এবং জামুরিয়া বিধানসভার প্রত্যেকটি জনগণ, মা বা যারা আমার পেশেন্ট রয়েছেন তারাও আমাকে ডাক্তার হিসেবে প্রথমে চেনেন, এবং তারা সেই হিসাবেই আমাকে ভোট দিয়েছেন। তো আমার প্রথম পরিচয় একজন ডাক্তার হিসাবে। আমার আর শেষ দুটো প্রশ্ন রয়েছে। আপনি বিধানসভায় যখন শপথ গ্রহণ করেন, অনেকে দেখা গেছে তারা ইংরেজিতে বলেছেন, বাংলায় বলেছেন, কিন্তু আপনি পুরো সংস্কৃত ভাষায় বলেছেন। দেখুন, সংস্কৃত আমাদের আদি ভাষা, এখন তো মানুষ ভুলতে বসেছে, তো সেই ভুলে যাওয়া সংস্কৃতিকেই আমাদের বাংলাতে যাতে ফিরিয়ে আনা হয়, এবং সেই ভাষাকে যাতে একটা পাঠ্য ভাষা হিসাবে রাখা হয় রেগুলার হিসাবে, তো সেই হিসাবে ওটার জন্যই আমি ঠিক করেছিলাম যে আমি সংস্কৃত ভাষায় এবং একদম বাঙালি আনাতে ধুতি পাঞ্জাবি পরে শপথ নেব।
তো সেই কারণেই আমি ওটা শপথ নিয়েছি, যাতে সংস্কৃত ভাষার প্রতি মানুষের একটা দৃষ্টি আকর্ষণ হয়। এবং আমরা যে মন্ত্র পাঠ করি, পূজা পাঠ করি, সবই তো সংস্কৃত ভাষা। তো সেই ভাষা, সেই ধ্রুপদী ভাষাকে যদি আবার নতুন রূপে ফিরিয়ে আনা যায়, আমার মনে হয় সেটা আমাদের কৌলীনতাই বাড়বে। আমাদের সংস্কৃত ভাষা আবার নতুন রূপে আমাদের কাছে প্রতিষ্ঠিত হবেন। যারা নতুন মানে বা নবীন যারা এখন, তারাও এই ভাষা সম্বন্ধে জানবে। আমার শেষ প্রশ্ন, আপনার বাবা স্বনামধন্য আইনজীবী দিলীপ মুখার্জি এই শিল্পাঞ্চলের এক নামে সবাই জানে, কিন্তু আপনি যখন ছোট থেকে বড় হয়েছেন, বাবার সংস্পর্শে ছিলেন, আপনার সেক্ষেত্রে হয় না বাড়িতে ডাক্তার বাবা তো ছেলেও ডাক্তার, সেক্ষেত্রে আপনাকে হয়তো আমরা আইনজীবী হিসেবে দেখতে পেতাম, কিন্তু তা নয়, আপনি হলেন ডাক্তার এবং পরে রাজনীতিবিদ। তো এই ব্যাপারটা কিভাবে দেখছেন? না, সেটা দেখুন, সেটা আমার বাবার, যে ডাক্তার হতে হবে, তো বাবার কথাতে সেই ডাক্তারি পড়া এবং ডাক্তারি হওয়া। তবে আমার বাড়িতে দিদি যেমন উকিল আছে, আমার দুই কাকা, পিসি এবং কাকার ছেলে উকিল, এবং আমিও লয়ে মাস্টার ডিগ্রি করা লোক, LLB LLM করেছি আমি। হ্যাঁ, আমি প্র্যাকটিসটা ডাক্তারি করি, কিন্তু ওকালতি ডিগ্রিটাও আমি সঙ্গে রেখেছি। বন্ধুরা, আজকে ক্রমশ প্রকাশ্য হয়ে গেল, কিন্তু আইন নিয়েও পড়াশোনা করেছেন, এটা কিন্তু গৌতমের সাথে আজকে প্রকাশ পেল। ডাক্তারবাবু আইনত কিন্তু সব কাজ এই যেভাবে জামুরিয়াকে উনি নতুন রূপে গলার চিন্তা ভাবনা করছেন, নিঃসন্দেহে এবং নতুন রূপে জামুরিয়াকে তৈরি হওয়া দরকার। এবং জামুরিয়ার সবচেয়ে ভালো জিনিস যে আমার প্রত্যেকটি কাজে জামুরিয়ার জনগণের কিন্তু অকুণ্ঠ আশীর্বাদ রয়েছে। আজকে তাদের আশীর্বাদ ছাড়া ধরুন 8,500 ভোট মাইনাস থেকে 22,500 প্লাস করা, মানে অ্যাপ্রক্সিমেটলি 31,000 ভোট বেশি পাওয়া। তো আমি এই নির্বাচনে প্রত্যেকের কাছে গেছিলাম, 1 লক্ষের ওপর বেশি লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছিলাম, তাদের কাছে আশীর্বাদই চেয়েছিলাম। আমি কোনো স্টার প্রচারক আনিনি, কোনো কিছুই করিনি, কারণ আমার কাছে মনে হয়েছিল ভারতীয় জনতা পার্টির সৈনিক যারা, তারা এবং আমাদের জামুরিয়া বিধানসভার প্রত্যেকটি জনতা, মা, মাতৃশক্তি বা আমার পেশেন্ট, এরাই আমার কাছে হচ্ছে স্টার প্রচারক। তো সেই জন্য আমি প্রত্যেকের কাছে যেয়ে তাদের আশীর্বাদ চেয়েছিলাম, অ্যান্ড দ্যাট ইজ দ্য USP ফর জামুরিয়া ভিক্টরি। এবং আপনাকে দেখে কিন্তু মোটিভেশনাল একটা মানুষ পাবে। এটা হচ্ছে এই কারণে যে 2021 সালে আপনি মাত্র 3,500 ভোটে তাপস ব্যানার্জির কাছে হেরে যান, কিন্তু আপনি ভেঙে পড়েননি। আপনার লড়াই কিন্তু তখনও জারি ছিল, এবং 2026 আজ সবাই দেখলো যে আপনি কত ভোটে, বিপুল ভোটে সেই জয়লাভ আনলেন জামুরিয়া থেকে, নিজের কেন্দ্র, নিজের জন্মভিটা থেকে। হ্যাঁ, নিঃসন্দেহে বীজপুর আমার বাড়ি, আমার জন্মভিটে জামুরিয়া আমার, আমি এখানকার মানে ভূমিপুত্র বলতে পারেন। তো সেটাও একটা ফ্যাক্টর, অনেকে আমাকে সেই হিসাবেও আশীর্বাদ করেছেন, মানে দুহাত ভরে আশীর্বাদ যে বলা হয় না, তো জামুরিয়া বিধানসভার প্রত্যেকে আমাকে কিন্তু দুহাত ভরে আশীর্বাদ করেছেন। মানে আমি আমার নতমস্তকে তাদের সকলকে আমার প্রণাম জানাই, এবং তাদের কাছে আমি আশীর্বাদ চাইবো, যেমন আমাকে ওনারা আশীর্বাদ করেন, এবং জামুরিয়ার জন্য যা যা আমি ভেবে রেখেছি সেই কাজগুলো যেন আমি ফলশ্রুতভাবে পজিটিভলি আমি সেই কাজগুলো যেমন 5 বছরের মধ্যে কমপ্লিট করতে পারি। গৌতমের সাথে আপনারা যেমন দেখে এসেছেন ইতিহাস তুলে ধরতে, এবং বিভিন্ন ধরনের রানীগঞ্জ, জামুরিয়ার আশেপাশে যে আনাচে কানাচে ইতিহাস লুকিয়ে আছে সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করি। এই ব্যাপারে আপনি সাথে থাকুন, জামুরিয়াকে এক্সপ্লোর করুন, এবং জামুরিয়াবাসী আপনার সাথে থাকবে, এবং আমিও আপনার পাশে থাকব, এবং জামুরিয়াকে নতুন রূপে তৈরি করতে আপনারা সকলে সাহায্য করুন। শেষে কি বলবেন, লাস্ট আমরা জামুরিয়াবাসী কিংবা বাংলাকে কি বলবেন? দেখুন, বাংলা তো অনেক বড় চিত্র, আমি জামুরিয়া বিধানসভাকেই এটা বলবো যে আপনারা আশীর্বাদ করুন, আমি আপনাদের পাশে নিঃসন্দেহে থাকবো, এবং নতুন রূপে জামুরিয়াকে আমি ধীরে ধীরে তৈরি করবই, এটুকু নিশ্চিন্ত থাকতে পারেন। তো ডাক্তারবাবু এবং বিধায়ক প্রতিশ্রুতি দিলেন যে আগামী দিনে যে জামুরিয়া একটা আলোর দিশা দেখতে পাবে, জামুরিয়ার মানুষ সেই জল কষ্ট, সেই পলিউশন, সেই বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি পাবে আগামী দিনে জামুরিয়া, সেটা বলবে সময়। তবে উনি যে আশ্বাস দিলেন, এটাই কিন্তু অনেকটাই সেই ভগবানের বলে না বাণী, ভগবানের আশীর্বাদ, সেটা কিন্তু উনি আজ বললেন। তো এইভাবেই দেখতে থাকুন গৌতমের সাথে। আজ এই মুহূর্তে এখন এখান থেকে বিদায় নিচ্ছি, এখন ওনার প্রচুর কাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।